ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মব ভায়োলেন্স ও এআই নতুন চ্যালেঞ্জ হবে বলে সতর্ক করেছেন নির্বাচন বিশেষজ্ঞরা। নির্বাচনের দিন একসাথে গণভোটের পরামর্শ দিয়েছেন তারা। মঙ্গলবার ইসির সাথে সংলাপে এসব পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এ সময় সিইসি বলেন, নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তা দলীয়ভাবে কাজ করলে কঠোর ব্যবস্থা নেবে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন। সংলাপে নির্বাচন বিশেষজ্ঞরা বলেন, ইসির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে মব ভায়োলেন্স ও এআই। নির্বাচনের দিনই গণভোটের পরামর্শ দেন অনেকে। আলটিমেটলি এইটার থেকে বেনিফিটেড হয়তো আমরা হব না, মাইক্রো লেভেলে ভাবতে হবে। মাইক্রো অ্যাসপেক্ট যেটা আছে সেগুলো সব দেখবেন। অনেক দিন পরে এবার একটা সুন্দর ভোট দেওয়ার একটা পরিবেশ তৈরি করা, সেটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে, কারণ আপনারা দায়বদ্ধ। এই ট্রিপল-সি অসৎ প্রভাব থেকে নির্বাচনকে মুক্ত রাখা, এটাকেও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। সংলাপে নারী নেত্রীরা বলেন, নির্বাচনে নারী প্রতিনিধিত্ব হতাশাজনক, তাই সরাসরি ভোটের পাশাপাশি সংরক্ষিত আসনও রাখা উচিত। তৃণমূলের যে নারীটি, তার স্বর যদি জাতীয় পর্যায়ে পর্যন্ত আসতে হয়, তাহলে এই আনুপাতিক হারে প্রতিনিধিত্বের যে ব্যাপারটা, সেটা হলে সেটা আসার সম্ভাবনা বেশি হয়। নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে যে মব সৃষ্টি হয়, নির্বাচনের পরেও যে নানা ধরনের নারী নির্যাতন হয়, সেগুলো হয়তো নির্বাচন কমিশনের এখতিয়ারে না, কিন্তু আমার মনে হয় সেই এলাকাগুলো যদি আপনারা চিহ্নিত করে রাখেন, তাহলে সেই এলাকাগুলোতে একটু বিশেষ নজর থাকতে পারে। সরাসরি নির্বাচন আমরা অবশ্যই চাচ্ছি এবং নারীদের জন্য সংরক্ষিত আসন চাচ্ছি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিশেষজ্ঞদের কাছ থেকে অনিয়মের কৌশল জেনে সে অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি। নারী ভোটারদের সচেতন করতে নারী নেত্রীদের সহযোগিতা চান সিইসি। কেউ যদি মনের মধ্যে রাজনৈতিক অভিলাষ বা কোনো পক্ষপাত যদি নিয়ত থাকেও, সেটা বাস্তবে এটার কাজের মধ্যে প্রতিফলন হবে না, সেইটুকুই আমরা নিশ্চিত করবো। সেই অ্যাকশনটা আমরা নেওয়ার ব্যবস্থা করবো। কোনো পক্ষে কাজ করলে অ্যাকশন হবে, এখন তো আমার মেসেজ হলো সেটা। সিইসি বলেন, বিশেষ পরিস্থিতিতে বিশেষ সরকারের অধীনে নির্বাচন হচ্ছে। সুষ্ঠু নির্বাচন করতে রাজনীতিবিদদের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন। জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতীতের খারাপ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার অঙ্গীকার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক কর্মচারী ঐক্যজোট সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। এতে সারা দেশ থেকে যোগ দেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সদস্যরা। বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারাও সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশে তারেক রহমান নির্বাচনের শিক্ষকদের সমর্থন ও সহযোগিতা চান। ক্ষমতায় গেলে শিক্ষক নেতাদের বিভিন্ন দাবি পূরণের প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবির সাথে বিএনপি নীতিগতভাবে একমত। তিনি জানান, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে এবং শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাতে শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও আমরা সুনির্দিষ্ট এবং বাস্তবমুখী পদক্ষেপ কি গ্রহণ করা যায় সেগুলোর ব্যাপারে আমরা কাজ করছি। রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগ গ্রহণ করি না কেন, শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা সম্মান যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে অবশ্যই আমরা যে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি সেটিতে আমাদের কাঙ্ক্ষিত সুফল মিলবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ সরকারকে সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত ইসলামীর কার্যালয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সাথে বৈঠকে কথা জানান তিনি। পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, বৈঠকে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতেও বিস্তারিত আলোচনা হয়েছে। এই বিষয়ে জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতের আমির। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সংকট সমাধানে দুপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেও জানান মিয়া গোলাম পরওয়ার। স্বচ্ছ, নিরপেক্ষ
ক্রেডিবল একটা ইলেকশন হওয়ার ব্যাপারে ওনারা আশাবাদী এবং সে ব্যাপারে জামাত ইসলামের যে প্রচেষ্টা ভূমিকা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমাদের রিফর্ম, আমাদের জুলাই চার্টার, এগুলোর মধ্য দিয়ে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি হলে নির্বাচনটা যে নিরপেক্ষ হতে পারে সে ব্যাপারে সুন্দর মত বিনিময় হয়েছে। শাপলা প্রতীকের 7টি নমুনা সহ আবারও নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে ইমেইলে চিঠিটি পাঠান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইসির দেয়া 50টি বিকল্প প্রতীকের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আবারও শাপলা প্রতীক দেওয়ার দাবি জানানো হয়েছে চিঠিতে। সেখানে শাপলার ভিন্ন ভিন্ন 7টি নমুনার ছবি এঁকে পাঠিয়েছে এনসিপি। এসব নমুনার বাইরে শাপলার চেয়ে কিছুটা আলাদা কোনো নমুনার ব্যাপারে আলোচনা করতেও প্রস্তুত দলটি। চিঠিতে নাহিদ ইসলাম জানান, জুলাই অভ্যুত্থানের চেতনার বাইরে গিয়ে নির্বাচন কমিশন গণতান্ত্রিক অগ্রযাত্রায় কতটুকু অবদান রাখতে পারবে সে বিষয়ে জনমনের প্রশ্ন দেখা দিয়েছে। এর আগে 23 সেপ্টেম্বর ইসি জানায় আইন মন্ত্রণালয়ের ভেটিং করা 115টি প্রতীকের তালিকায় শাপলা নেই। চট্টগ্রামের রাউজানে গাড়িতে গুলি করে আব্দুল হাকিম নামের এক বিএনপি নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে আহত হন গাড়ি চালক। মঙ্গলবার সন্ধ্যায় মদনাঘাট বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আব্দুল হাকিম নিজের গাড়িতে শহরের দিকে যাচ্ছিলেন। মদনাঘাট এলাকায় 3টি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন আব্দুল হাকিম ও তার গাড়ি চালক। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলেও আব্দুল হাকিমকে বাঁচানো যায়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলেও জানিয়েছে পুলিশ। এখনো তদন্তে আছি আর কি, হাসপাতালে আছি। হাসপাতালে যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সাথে আলাপ করতেছি, কে কি দেখেছে। প্রত্যক্ষদর্শী ড্রাইভার আর কি, ড্রাইভার আহত, নিজে আহত। উনি বলছেন যে তিনটে মোটরসাইকেলে করে আসতেন বলছে। আরো জানাতে চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী আব্দুল রাকিব। রাকিব, এই ঘটনায় জড়িতদেরকে শনাক্ত করা গেছে কিনা, পুলিশ প্রশাসন কি বলছে? জনযুদ্ধদের আসলে কারা এই হামলা করেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কিভাবে তারা এসেছিল এবং সংখ্যায় কতজন ছিল সেটি চিহ্নিত করা হচ্ছে। একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এবং ঘটনার যারা প্রত্যক্ষদর্শী অর্থাৎ তার ড্রাইভার আব্দুল হাকিম, তিনি এখনও বেঁচে আছেন। তিনি যেটি বলছেন পুলিশকে যে তারা কাপ্তাই সড়ক হয়ে চট্টগ্রাম শহরে ফিরছিলেন। সেখানে মধুঘাট এলাকার যে পানি শোধনাগার রয়েছে সেটির প্রবেশ মুখে প্রথমে তাদের গাড়িকে আসলে গুলি করা হয় এবং সেটি আসলে গতিরোধ করা হয়। পরবর্তীতে গাড়িটি আসলে গুলির আঘাতে গাড়িটি সেখানে থেমে যায় এবং পরবর্তীতে গাড়ি থামানো অবস্থায় একাধিক গুলি করা হয় এবং সেই গুলির মাধ্যমে আসলে তার মৃত্যু নিশ্চিত করা হয়। এবং পরবর্তীতে আমরা দেখেছি সেই ভিডিওতে হেলমেট পরা 3 জন যুবক তারা এই হামলায় অংশ নেন এবং হত্যা চালান এবং পরবর্তীতে তারা সেখান থেকে আবার সেই মোটরসাইকেল যোগেই ফিরে যান, অর্থাৎ রাউজানের দিকে তারা চলে যান। যিনি আসলে মারা গিয়েছেন তিনি 5 আগস্টের পরে বিএনপির স্থানীয় রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তিনি গিয়াস কাদেরের অনুসারী হিসেবে পরিচিত এলাকায় এবং এছাড়াও তিনি বালুমহাল, কর্ণফুলী নদী থেকে যে বালুমহালের ব্যবসা হচ্ছে সেটির সাথেও জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন পুলিশ। এবং যেটি ধারণা করা হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব যেটি 5 আগস্টের পর থেকে রাউজানে চলছে, সে দ্বন্দ্বেরই একটি বলি হলেন এই বিএনপি নেতা। এবং এর আগেও আমরা দেখেছি তার প্রতিদ্বন্দ্বী যে এলাকার আরেকজন রয়েছেন গোলাম আকবর খন্দকার, তার অনুসারীদেরকেও হামলা করা হয়েছে, হত্যা করা হয়েছে এবং গোলাম আকবর খন্দকারের উপর হামলা হয়েছে। এটি আসলে রাউজানের যে হত্যার রাজনীতি চলছে সেটি আসলে এখন পুলিশ প্রশাসন এর আগেও কাউকে খুব বেশি গ্রেফতার করতে পারেনি, এটির কোনো সুরাহ বের করতে পারেনি। তবে কারা কিভাবে হামলা চালিয়েছে সে আমরা হামলার পরপর প্রতিটি ঘটনারই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখেছে এবং সেই ভিডিওগুলো দেখে আসলে কারা হামলা চালিয়েছে সেটি বারবারই দুই পক্ষকে দোষারোপ করেছে। কিন্তু পারতপক্ষে এই হত্যার রাজনীতির আয়োজনে এখনও থামানো যায়নি। এখন পর্যন্ত যিনি মারা গিয়েছেন গতকাল, তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছেন। পরিবারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মামলা করা নেই, তবে তারা জানিয়েছেন তারা শীঘ্রই মামলা করবেন। পুলিশ যেটি বলছে তারা যারা হামলা চালিয়েছে ভিডিও ফুটেজ থেকে দেখে
তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারে একাধিক অভিযান চালাচ্ছে বলে তারা জানিয়েছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। দল হিসেবে আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনাল। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা। প্রতিবেদন পেয়ে পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। অপরাধ প্রমাণিত হলে আওয়ামী লীগ নিষিদ্ধ, সম্পদ জব্দ সহ নানা পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানান তিনি। সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম। তবে জুলাই অভ্যুত্থান দমনে দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের বিচারের দাবি অনেকের। গত বছরের অক্টোবরে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ কারফিউ দিয়ে আন্দোলনকারীদের হত্যার সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ ও শরিক 14 দলের বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতেই আওয়ামী লীগের অপরাধ আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান, এরই মধ্যে বিভিন্ন মামলায় যেসব সাক্ষী আওয়ামী লীগের সাংগঠনিক অপরাধ নিয়ে সাক্ষ্য দিয়েছেন সেগুলো তদন্তে বিবেচনায় নেওয়া হবে। সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চলমান ছিল। তা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন, তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তে প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হলে অন্য মামলার মতোই এগোবে আওয়ামী লীগের পরবর্তী বিচার প্রক্রিয়া। আওয়ামী লীগ নিষিদ্ধ, সম্পদ ক্রোক সহ বিভিন্ন শাস্তি হতে পারে বলেও জানান চিফ প্রসিকিউটর। দলকে কি ধরনের সাজা দেওয়া যাবে সেটা কিন্তু আইনে বলা আছে, যে তাকে দলকে নিষিদ্ধ করা বা অন্য কোনো প্রক্রিয়ায় সাজা দেওয়ার বিষয়গুলো, সেগুলো প্রপার্টি সিজ করা, তাদের নেতাকর্মীকে ব্যাপারে তাদের একটা সার্টেন কোনো ডাইরেক্টিভ ইস্যু করা, এগুলো আইনে আছে। সেগুলো যখন তদন্ত রিপোর্ট আসুক, বিচারের সেই পর্যায়ে প্রবেশ করুক, তখন বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে। তুরস্কের পররাষ্ট্র উপমন্ত্রী বেরিস একেনসি মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে একেনসি বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় তুরস্কের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে নতুন অংশীদারিত্বের সম্ভাবনা নিয়েও তারা আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে আরও উচ্চতায় নিতে চান বলে জানান। ফ্যাসিবাদের দোসররা হাজার কোটি টাকার মূর্তি ও ভাস্কর্য বানালেও প্রতিবাদ হয়নি, অথচ মাত্র ৩৯ লাখ টাকায় আবরার ফাহাদ স্মরণে স্তম্ভ নির্মাণে নানা সমালোচনা হচ্ছে। এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মঙ্গলবার শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ৬ বছর আগে ৭ অক্টোবর দিনটিতে বুয়েটের শেরেবাংলা হলে নির্মমভাবে নির্যাতিত হয়ে শহীদ হন আবরার ফাহাদ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠার পরই ছাত্রলীগের হাতে প্রাণ হারান এই মেধাবী শিক্ষার্থী। তার সেই দেশপ্রেম আর প্রতিবাদী চেতনা ধরে রাখতে উদ্বোধন হলো আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভ। পলাশীর চত্বরে এই ৮ স্তম্ভের উদ্বোধন করেন শহীদ আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ। সঙ্গে ছিলেন তার ভাই আবরার ফায়াজ ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। এ সময় শহীদ আবরারকে নিয়ে নানা স্মৃতিচারণ করেন তার বাবা ও ভাই। আব্বু শেওড়াপাড়াতে ছিল, শেওড়াপাড়া পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, তো তখন আর কি আমাদের এলাকার যে এমপি হানিফ, তো উনি আর কি আব্বুকে কল দিয়ে বলছিল যে ভাই দেখেন বিচার কাজ কিন্তু চলতেছে, আপনি যদি এখন এই জায়গায় যান উদ্বোধন করতে তাহলে বিচারের কি হবে আমরা বলতে পারি না। সাক্ষী থাকার কারণে আমি ওই সময় তারা ওইভাবে হুমকি দিতে লাগলো, এই জন্য আমি এখানে মানে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করার জন্য আমি আসতে পারিছিলাম না। স্মরণ সভায় উপস্থিত তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আগামীতে আরও লড়াইয়ের মুখোমুখি হতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। আমাদের যে তরুণ প্রজন্ম আছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা শক্তির উৎস এবং আমরা লড়াকু, আমরা একটা লড়াই জিতেছি, আরও এই যে সামনের কয়েক দশক ব্যাপী আমাদের সামনে লড়াই। এ সময় ৮ স্তম্ভ নিয়ে সৃষ্টি হওয়া নানা সমালোচনার জবাব দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ফ্যাসিবাদ কায়েমের পেছনে যারা মূল ভূমিকা রেখেছেন, ঐতিহাসিক ভূমিকা রেখেছেন, তাদেরকে স্মরণ করার জন্য বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন স্থাপনা করা হয়েছে আমরা দেখেছি। সেখানে শত শত কোটি, হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে আমরা দেখেছি, কিন্তু সে সময়ে অনেককেই আমরা প্রতিবাদ করতে বা টু শব্দ করতেও দেখিনি।
আবরারের আত্মত্যাগের মধ্য দিয়েই শুরু হয়েছিল দেশের সার্বভৌমত্ব রক্ষার এক নতুন চেতনা। এই ৮ স্তম্ভ সেই চেতনার স্থায়ী স্মারক হয়ে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে, এমনটাই মনে করেন আমন্ত্রিতরা। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৬ বছরেও মেলেনি বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ হত্যার ন্যায় বিচার। ছাত্রলীগ নেতা কর্মীদের হাতে আবরারের নির্মম হত্যাকাণ্ডের রায় কার্যকর না হওয়ায় হতাশ স্বজনরা। ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ডাকসুর আয়োজনে অনুষ্ঠিত হয় চিত্র প্রদর্শনী ও আলোচনা। সার্বভৌমত্ব রক্ষা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন বক্তারা। আবরার ফাহাদকে শিবির কর্মী অভিযোগ দিয়ে রাতভর অত্যাচার চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। ওই ঘটনায় আরও একবার সামনে আসে ছাত্র রাজনীতির সহিংস চেহারা। দিনটি স্মরণে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে ডাকসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেভের ছাত্রলীগের নেতা নেত্রীরা একটা কথা বলতো যে তোরা এদিকে আসিস, তোর পরিণত তোর ভাইয়ের মতো হবে। আবরার ফাহাদের মতো কেউ যেন আর এই ধরনের হত্যাকাণ্ডের শিকার যেন না হয়। আপনারা সবাই ভাই ভাই, সেইভাবে যেন আপনারা এখানে লেখাপড়া করবেন। মুক্তিযুদ্ধের পর দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে ভারতীয় আধিপত্যবাদের চিত্র তুলে ধরেন বক্তারা। সার্বভৌমত্ব রক্ষায় বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়েছে, ট্যাগিং করা হয়েছে, এবং এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ছাত্র শিবির বলে তাকে ট্যাগিং করা হয়েছে এবং শিবির সেই ট্যাগিং এর মাধ্যমে তাকে হত্যা করাকে বৈধতা দেওয়া হয়েছে। আমাদের পরবর্তী প্রস্তুতি স্বাধীন সীমান্ত তৈরি করা, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা, আর সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের লক্ষ কোটি আবরার লাগবে। এই আবরাররা শুধু কোনো দলের হবে না, সারা বাংলাদেশের হবে। আমাদের পশ্চিম দিকের যে সি এরিয়া সেটা ভারতকে তুলে, আর পূর্ব দিকের এটা দিয়েছি মিয়ানমারকে তুলে। আমরা এরকম একটা সংকুচিত সমুদ্র সীমা পেয়েছি, আর বলছে সমুদ্র বিজয়। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আবরারের মতো তরুণরা থাকলে বাংলাদেশের সার্বভৌমত্ব কেউ বিক্রি করতে পারবে না। আমাদের সার্বভৌমত্ব বজায় রাখতে হলে এইটা বিশ্বাসের মধ্যে দিয়ে সার্বভৌমত্ব বজায় রাখতে হবে, আর নয়তো সার্বভৌমত্ব থাকবে না। আমাদের ছেলেমেয়েরা যে এতটা পরিবর্তিত হয়ে গেছে, তারা যে এতটা কালচারালি কনসিয়াস হয়ে গেছে, তারা যে এতটা আত্মপরিচয়ে বলিয়ান হয়ে গেছে, এটা জুলাই বিপ্লব না হলে আমি জানতাম না। জুলাই অভ্যুত্থানে তরুণরা সব ধরনের আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন বক্তারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুটি আঞ্চলিক ও একটি বিশ্ব শক্তি বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সালাউদ্দিন বলেন, যারা দেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে তাদের সবারই নিজস্ব স্বার্থ রয়েছে। বিদেশিদের স্বার্থের খেলায় মেতে না উঠে দেশের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। সালাউদ্দিন সতর্ক করে বলেন, যারা শক্তি প্রদর্শনের রাজনীতি করবে তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে। পৃথিবীতে তিনটি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে। দুটি আঞ্চলিক শক্তি, পরাশক্তিও বটে তারা, এবং একটি বিশ্বমূলক। সবাই এখানে একটা হেজিমনি সৃষ্টি করার চেষ্টা করছে। প্রত্যেকেরই ইন্টারেস্ট আলাদা আলাদা, কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিনটার দ্বারা একইভাবে। আমরা যাতে সবাই সচেতন থাকি আমাদের এক নীতির উপরে। সুন্দরবনে আবারও বেড়েছে দস্যুদের তৎপরতা। জেলে ও বাওয়ালিদের জিম্মি করে টাকা আদায় করছে তারা। শারীরিক নির্যাতনে হাত পা অকেজো হয়ে গেছে অনেকের। আতঙ্কে পেশা ত্যাগ করছেন অনেক জেলে বাওয়ালি। বনদস্যুদের তৎপরতা রুখতে কঠোর পদক্ষেপের দাবি তাদের। সুন্দরবনের উপকূলীয় এলাকায় প্রায় ২০ লাখের বেশি মানুষের বসবাস। তাদের বেশিরভাগই সুন্দরবনের উপর নির্ভরশীল। মাছ, কাঁকড়া শিকার, বন থেকে মধু ও গোলপাতা আহরণ করেই চলে তাদের জীবন। ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করার আগ পর্যন্ত ৩২টি দস্যু বাহিনীর ৩২৮ জন আত্মসমর্পণ করেন। সে সময় তারা জমা দেন ৪৬২টি অস্ত্র, ৫০৪ রাউন্ড গুলি। তবে গেল বছরের ৫ আগস্টের পর আবারও বেড়েছে বনদস্যুদের তৎপরতা। ডাকাতির জ্বালায় আমরা বনে খেলা যেতেও পারতেনি। যেভাবে জঙ্গলে ডাকাত নেমেছে, তারা তো জঙ্গলে যেতেই পারিনি।
বনজীবীরা বলছেন, আন্ধারমানিক, শিবসা, হরিণটানা সহ কমপক্ষে 20টি পয়েন্টে শরীফী, মজনু সহ কমপক্ষে 10টি বাহিনীর হাতে 1 বছরে 3 শতাধিক জেলে অপহৃত হয়েছে। মুক্তিপণ দিয়ে মুক্তি পান অনেকে। বনদস্যু তারা এসে তাদেরকে জিম্মি করে, জিম্মি করার ফলে অনেক টাকার বিনিময়ে তাদের ছাড়িয়ে নিয়ে আসতে হয়। এদিকে মুক্তিপণের জন্য বনজীবীদের অপহরণ করার কোনো তথ্য নেই বন বিভাগের কাছে। তবে দস্যুদের নিয়ন্ত্রণে পরিকল্পনার কথা জানিয়েছে পুলিশ। যারা কোনো জলদস্যু বা বনদস্যুর তথ্য দিবে তাদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। এছাড়া আমরা সুন্দরবনের গাবুরা ইউনিয়নে আমরা একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান দিয়েছি জনগণের CSR অ্যাক্টিভিটিসের মাধ্যমে জনগণ যেন পুলিশের কাছে আসে এবং পুলিশকে যেন তথ্য দেয়। দস্যু বাহিনীর তৎপরতা রুখতে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি বনজীবীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল কাশেম। এইসব ঘটনার প্রেক্ষিতে কি প্রশাসন কোনো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে? জি দেখুন, আসলে সুন্দরবনে যে অভিযান চালাতে যারা মূলত কাজ করে থাকেন, আমরা অতীতে দেখেছি 2018 সালের আগে সেখানে বরিশাল র্যাব এসে এক মাসের মধ্যে 2 বার 3 বার কখনো দেখা গেছে মাস অন্তর তারা অভিযান চালাতো এবং প্রচুর পরিমাণে দস্যুদেরকে আটক করত, তাদের ব্যবহৃত অস্ত্রপাতি উদ্ধার করত। সব মিলিয়ে সুন্দরবনের বনদস্যুরা একটা আতঙ্কে থাকতো। তারপরে আমরা দেখেছি কোস্টগার্ড সেখানে অভিযান চালাতে। তো বিগত 1 বছরে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি সেটি হলো কোস্টগার্ড সেভাবে সন্তোষজনকভাবে আসলে দস্যুদের বিরুদ্ধে অভিযান চালায়নি, আর র্যাব তো আসেনি। সুতরাং এক্ষেত্রে পুলিশ যে কাজটা করছে, পুলিশ আপনি জানেন যে পুলিশের বিশেষ করে সুন্দরবনে অভিযান চালানোর ক্ষেত্রে যে সীমাবদ্ধতা রয়েছে, তারপরেও তারা সম্প্রতি উপকূলীয় এলাকায় যারা ওই এলাকার জনপদের লোকজন আছেন তাদের সঙ্গে সভা করেছে, তাদেরকে সচেতন করেছে। তারা জেলা পুলিশ যেটা চাচ্ছে সেটি হলো যে তাদের কাছ থেকে তথ্য নিতে, যে আসলে সুন্দরবনে ডাকাতি কারা করে, সেই তথ্য নিয়ে তারা কয়েকজনকে ইতিমধ্যে আটক করেছে। পাশাপাশি আপনি জানেন যে ওই এলাকায় যারা দস্যুতা করে তারা কিন্তু সরাসরি টাকা নেয় না, তারা তাদের যে চেনা লোকদের দিয়ে, বিশ্বস্ত লোকদের দিয়ে সিম পাঠিয়ে দেয় এবং সিম পাঠানোর পরে সেই সিমে তাদের কাঙ্ক্ষিত টাকা প্রবেশ করলেই এবং সেই সিম তাদের কাছে গেলেই কিন্তু তারা যে অপহরণ যাদেরকে করে তাদেরকে ছেড়ে দেয়। তো সেই জেলা পুলিশ যে কাজটা করেছে সেটি হলো যে ওখানে যা বিকাশ এজেন্ট রয়েছে সেই সমস্ত এজেন্টদের সঙ্গে সভা করেছে, সেই এজেন্টদের সঙ্গে সভা করে তাদেরকে তথ্য দিতে বলেছেন। মূলত আসলে সুন্দরবনে যে অভিযানটা করা দরকার সেই অভিযানের বিষয়ে জেলা পুলিশ ওইভাবে কিছু ভাবছে না, আর সেটা তাদের দিয়ে সম্ভব না। তারা যে কাজটা করছে যে উপকূলীয় এলাকার যে ডাকাত রয়েছে তাই এই ডাকাতদেরকে বিভিন্ন তথ্যের ভিত্তিতে, এবং তারা এটাও ঘোষণা করেছে ডাকাতি তথ্য দিতে পারলে পুরস্কার ঘোষণা করা হয়েছে। তো এই পুরস্কারের লোভে বা পুরস্কারের আশায় অনেকে আসলে তথ্য দিচ্ছে, কয়েকজনকে আটক করা হয়েছে। যদিও এটা আসলে খুবই নিতান্তই একটা উদ্যোগ। আসলে ওখানে বন বিভাগ, রিভার অ্যান্ড বিজিবি আছে। আপনি জানেন যে সম্প্রতি যে প্রবণতাটা লক্ষ্য করেছে বনদস্যুদের ধরে নিয়ে বাংলাদেশ থেকে ধরে নিয়ে ভারতে নিয়ে যাচ্ছে। আপনি জানেন যে সাগর মুন্না সহ যে 10টি বাহিনী সুন্দরবন চষে বেড়াচ্ছে, এই সাগর মুন্না বাহিনীর এখন সম্প্রতি যে কাজ হয়েছে, তারা মারাডাঙ্গা খাল থেকে সম্প্রতি 6 জনকে ধরে নিয়ে তারা ভারতে চলে গিয়েছে। সুতরাং বাংলাদেশ থেকে আসলে কোস্টগার্ড সহ অন্যান্যদের কিন্তু এই অভিযানটা পরিচালনা করা কঠিন যদি তারা ভারতের অংশে চলে যায়। এক্ষেত্রে রিভারাইন বিজিবি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি আমরা এই ধরনের কোনো উদ্যোগও দেখছি না। তো এই যে 6 জন যাদেরকে ধরে নিয়ে গেছিল গত মাসেই, তাদের কিন্তু সেখান থেকে চলে আসতে হয়েছে 20 থেকে 30 হাজার করে টাকা দিয়ে, এবং অকথ্য নির্যাতনের মুখে তারা আসলে একেবারেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাদের আসলে পরবর্তীতে যে চলাফেরা বা চিকিৎসা খরচও নেই, খুব একটা মানবেতর জীবনযাপন করছে তারা। আপনি জানেন যে সুন্দরবনে 1.5 লক্ষাধিক মানুষের জীবিকা নির্বাহ হয় সাতক্ষীরার উপকূলীয় এলাকা থেকে। পাশাপাশি প্রায় 50,000 মানুষের পর্যটন শিল্পের সঙ্গে তারা জড়িত। তো সব মিলিয়ে যারা বনজীবী রয়েছেন তারা আসলে সুন্দরবনে যেতে ভয় পাচ্ছেন, তারা বিকল্প কর্মসংস্থানের কথা ভাবছেন। আপনি জানেন যে সুন্দরবনে আসলে দেখা গেছে যে নদীতে কুমিরের ভয়, বাঘের ভয়, তাছাড়া এই বনদস্যুদের যে তৎপরতা। ধন্যবাদ আপনাকে। সুন্দরবনের বনদস্যুদের তৎপরতা বেড়েছে এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল কাশেম। নিষেধাজ্ঞা ভেঙে পদ্মা ইলিশ ধরার অপরাধে মাদারীপুরের 7 জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। বিকালে 4 জানাজাত পয়েন্টে নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে
ইলিশ ধরতে নদীতে নামে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নৌ পুলিশ তাদের আটক করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে 10,000 টাকা করে মোট 70,000 টাকা জরিমানা করেন। এছাড়াও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় যা। গণঅভ্যুত্থানের পর গ্রাম আদালতের প্রতি আস্থা বাড়ছে, কমছে উচ্চতর আদালতের মামলার জট, এছাড়াও কমেছে জনহয়রানি ও অর্থ অপচয়। তবে অবকাঠামো ও জনবল সংকট সহ নানা সমস্যায় জর্জরিত গ্রাম আদালত। ইউনিয়ন পরিষদে চালু থাকা গ্রাম আদালত নিয়ে রয়েছে প্রচারের ঘাটতিও। আদালতে চাপ কমাতে ও প্রত্যন্ত এলাকার মানুষের ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবে মেটাতে 2006 সালে দেশের সব ইউনিয়ন পরিষদে চালু হয় গ্রাম আদালত। সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে নির্ধারিত কক্ষে এজলাস বসিয়ে চলে বিচার কাজ। কিশোরগঞ্জে 108টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত চালু রয়েছে, তবে অনেক ক্ষেত্রে ছোট কক্ষে এজলাস হওয়ায় দুর্ভোগে পড়তে হয় বিচার প্রার্থীদের। রয়েছে প্রচারের ঘাটতিও। জনবলের সমস্যা, অবকাঠামোর সমস্যা, প্রচারণার সমস্যা, এইগুলা যদি আমরা সংসদ থেকে আমরা সহযোগিতা পাই তবে গ্রাম আদালত আরো বেগবান হবে। একই অবস্থা চুয়াডাঙ্গার 40 গ্রাম আদালতেও। পাবনার 74টি গ্রাম আদালতে গড়ে প্রতি মাসে 3 থেকে 5টি মামলা নিষ্পত্তি হয়। তবে গ্রাম আদালতের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে মাঠ পর্যায়ে প্রচার ও প্রশিক্ষণে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। যদি গ্রাম আদালত ক্ষমতা আরো বাড়ায় তাহলে জনগণ আরো উপকৃত হবে এবং স্থানীয়ভাবে আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত গঠন করে সেগুলো নিষ্পত্তি করতে পারবো। জমিজমা, পারিবারিক বিরোধ সহ 29টি ক্যাটাগরিতে গ্রাম আদালতে বিরোধ নিষ্পত্তি করা হয়। লক্ষ্মীপুরে বছরের প্রথম 9 মাসে 1635টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। কোর্ট কাছারি যাইলে তো আমরা অনেক হয়রানি এবং অর্থদণ্ড হয়, তাই আমরা গ্রাম্য আদালত হিসাবে আমাদের বোর্ড অফিসে অভিযোগ করছি। কোর্টে গেলে মানুষ বিভিন্নভাবে হয়রানি, অর্থ সম্পদ অনেক কিছু নষ্ট হয়। এখানে আসলে সীমিত অর্থ বা সীমিত হয়রানি হয় না। গত বছরের 5 আগস্ট থেকে এ পর্যন্ত বরিশালের 88টি গ্রাম আদালতে প্রায় 2,500 অভিযোগ নিষ্পত্তি হয়েছে। প্রশাসনের দাবি, গণঅভ্যুত্থানের পর দলীয় প্রভাব কমায় গ্রাম আদালতে আগ্রহ বেড়েছে। গরিব মানুষ যেন বিচারটা সহজে পায়, এই জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি। যারা বিচার করবে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি এবং অনেকেই জানে না তাদেরকে জানাচ্ছি যে তারা গ্রাম আদালতেই এই সমাধানটা পাবে। গ্রাম আদালত সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আদায় করে ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করতে পারে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহজাহান। সাজু, গ্রাম আদালতে কি ধরনের সুবিধা পাচ্ছে স্থানীয়রা এবং প্রতি বছর কি পরিমাণ মামলা নিষ্পত্তি হচ্ছে এবং প্রচারের ব্যাপারে কি করছেন তারা? প্রচার ঘাটতি কমাতে কি করছেন তারা? দেখুন, এই যে গ্রাম আদালত, এই গ্রাম আদালতটি মূলত বাড়ির কাছে আদালত। আগে যে ছোটখাটো মামলাগুলি নিয়ে মানে বিচারিক আদালতের শরণাপন্ন হতো মানুষ বা পুলিশের শরণাপন্ন হতো, সেই মামলাগুলি মূলত এই বাড়ির কাছের আদালত, মানে প্রতিটা ইউনিয়ন পরিষদে এই গ্রাম আদালত স্থাপন করা হয়েছিল এবং এখনো চলছে, তবে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এখানে মানুষ সুবিধা পেতেন বিভিন্ন পারিবারিক কলহ, জমির সীমানা নিয়ে বিরোধ, ছোটখাটো চুরি, এরকম আরো অনেক প্রায় 29টি ক্যাটাগরির যে অভিযোগ এখানে নিষ্পত্তি হতো। আর এই এখনো চলছে। তবে আমি কথা বলেছি, আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটা কিশোরগঞ্জ সদরের লতিবাবাদ ইউনিয়ন পরিষদ। এখানে যে চেয়ারম্যান সাহেব যিনি রয়েছেন ওনার সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে আসলে প্রথম যখন এই গ্রাম আদালত চালু হয়েছিল তখন এখানে অবকাঠামো দেওয়া হয়েছিল আদালতের, পাশাপাশি আদালতের কার্যক্রমের জন্য একজন সহকারী দেওয়া হয়েছিল। বর্তমানে গ্রাম আদালতের যে অবকাঠামো একেবারে বিলীনের পথে, একটা ছোট কক্ষে তারা এই বিচার কার্য চালান এবং যিনি সহকারী ছিলেন তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। চেয়ারম্যান সাহেব তার নিজস্ব একজন লোক দিয়ে এটা চালান। আসলে সহকারী যে কাজটা করেন, এই অভিযোগ গ্রহণ, সমন জারি, পাশাপাশি চেয়ারম্যান সাহেবকে এই খাতাপত্রের সকল সহযোগিতা করেন এই মামলার কাছে। এখানে আরেকটা বিষয় যে চেয়ারম্যান সাহেবরা বলেছেন, আমি কয়েকটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত ঘুরেছি, তারা বলেছেন যে এই যে সপ্তাহে 1 দিন বা 2 দিন যে তারা আদালত বসান, এখানে প্রচুর সময় যায়, তারা একটা মানে ওই অনারিয়ামের ব্যবস্থা যদি গ্রাম আদালতের কর্তৃপক্ষ করে তাহলে তারা আরো উৎসাহ পাবেন। পাশাপাশি প্রচার একটা বিষয়,
প্রচার আসলে নাই বললেই চলে, প্রচারটা আসলে নাই। কারণ হলো যারা গ্রামের সাধারণ মানুষ তারা জানেন না যে এত প্রায় 3 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যায় গ্রাম আদালতে, এবং এই যে পারিবারিক বিরোধ, ছোটখাটো চুরি বা ওই সীমানা নিয়ে বিরোধ, এগুলি আসলে এখানেই মানে শেষ হয়। আমি যেটা জেনেছি যে এখানে প্রতি মঙ্গলবার আদালত বসে, সপ্তাহে একদিন, এবং মাসে প্রায় 4 থেকে 5টি মামলার নিষ্পত্তি হয়। তবে যদি জনবল, অবকাঠামো এবং প্রচার বাড়ানো যায় তাহলে এর আরো 3 থেকে 4 গুণ মামলা নিষ্পত্তি এখানে করা যাবে। এটা আমাদেরকে চেয়ারম্যান সাহেবরা বলেছেন, যারা এই আদালতের প্রধান। এবং আমি যদি আপনাকে বলি, কিশোরগঞ্জের 108টি ইউনিয়ন পরিষদে এই গ্রাম আদালত চলমান রয়েছে। তবে 5ই আগস্টের পরে এই বর্তমান আমলে কিছুটা ভাটা আছে, কারণ অনেক চেয়ারম্যান যারা আওয়ামী লীগের দলীয় ছিলেন তারা মামলায় ফেরারি আছেন বা কেউ হাজতে আছেন, কিছুটা একটু ব্যত্যয় ঘটছে। তবে সব যদি স্বাভাবিক হয়, প্রচার প্রচারণা বাড়ানো যায় এবং যদি অবকাঠামো তৈরি করা যায় এবং ওই যে বিচারকের একজন সহকারী যদি নিয়োগ দেওয়া যায়, তাহলে এটা বেগবান হবে এবং এই বাড়ির কাছেই আদালতের সুবিধা সাধারণ মানুষ ভোগ করতে পারবে। এই ছিল কিশোরগঞ্জ থেকে আপাতত আমার কাছে সবশেষ। গ্রাম আদালত নিয়ে কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান সাজু। চাকসু নির্বাচনের প্রচারণায় অভিনব কৌশল নিয়েছে প্রার্থীরা। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে ঐতিহ্যবাহী গম্ভীরা নিয়ে হাজির হচ্ছেন অনেকে। গণসংযোগ ও প্রচারপত্র এসেছে নতুনত্ব। উৎসবমুখর এই প্রচারণা ঘিরে ভোটারদের কৌতূহল চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়ের শাটল ছেড়ে যাবার মুহূর্তে চলছে রাজশাহী অঞ্চলের জনপ্রিয় গম্ভীরা পরিবেশন। নানা এবং নাতি সেজে গানের সুরে বাদ্যের তালে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। সঠিক প্রার্থী বাছাই করতে ভোটারদের কর্তব্য নিয়ে তৈরি করা হয়েছে গান। ব্যতিক্রমী এই প্রচারণা ঘিরে ভোটারদের কৌতূহল কম নয়। গান প্রচারণা করে ওদের ব্যালট নাম্বার প্রকাশ করছে, ভালোই আসলে। লিফলেটগুলো দেখতে পাচ্ছি, এগুলো তো আগে দেখতে পাইনি। ডাকসু থেকে মনে হচ্ছে চাকসুতে আমি বেশি ভ্যারাইটি দেখতে পাচ্ছি, যেটা আমার খুবই ভালো লাগছে। বুঝতে পারছি না আসলে মানুষেরা কেমনে নিচ্ছে, আমার কাছে ঠিক আছে, করুক নিজেদের মতো। শিল্পীরা বলছেন, প্রচারে নতুনত্ব আনতে দেশীয় সংস্কৃতিকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্য দিয়েই তুলে ধরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নানা বাস্তবতা ও শিক্ষার্থীদের সমস্যা। আমি মনে করলাম তাদেরকে রুমে রুমে বিরক্ত না করে আমি কিভাবে তাদের মাঝে আমার কথাগুলো পৌঁছে দিতে পারি, সেই জন্য এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নিলাম। 35 বছর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ইতিহাস হতে যাচ্ছে। এই ইতিহাসের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী সাক্ষী হওয়া দরকার। এছাড়া গণসংযোগ ও প্রচারপত্রেও নানা নতুনত্ব নিয়ে এসেছেন প্রার্থীরা। ভোটারদের দৃষ্টি কাড়তে চলছে প্রাণান্ত চেষ্টা। প্রচারণার কৌশলটা যে যত ভিন্নভাবে নিতে পারে সেটাই বোধহয় বেটার, তাহলে আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছানোটা আরেকটু সহজ। আমাদের প্রিন্ট মিডিয়াগুলো বা সব জায়গা থেকেই অত গণসংযোগ আমরা পাচ্ছি না। সবার কাছে পৌঁছানোটা বেশ কষ্টসাধ্য কাজ হয়ে যাচ্ছে, তবুও আমরা চেষ্টা করছি গণমাধ্যম কর্মী, অনলাইন এবং বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের কাছে আমাদের বার্তাগুলো পৌঁছে দিতে। চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 26 পদের বিপরীতে 415 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। হল সংসদে নির্বাচন করবেন 486 জন, আর ভোটার 27,521 জন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পূজার ছুটির পর জমে উঠেছে রাকসু নির্বাচনের প্রচারণা, কিন্তু 16 অক্টোবরের এই নির্বাচন নিয়ে শঙ্কায় স্বতন্ত্র প্রার্থীরা। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই প্রচার চালাচ্ছেন ছাত্রদল ও ছাত্র শিবির। এদিকে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া কোনোভাবেই যেন বানচাল না হয় নির্বাচন। 3.5 দশক পর হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এরই মধ্যে চতুর্থবারের মতো তফসিল ও নির্বাচনের তারিখ পিছিয়ে নির্ধারণ করা হয়েছে 16 অক্টোবর। নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। শঙ্কা তো থাকছেই, কারণ আমরা আগেও দেখেছি বিভিন্নভাবে আমাদের নির্বাচনটা কিন্তু পিছিয়েছে। তবে এবার আমরা চাই যে কোনোভাবে যাতে নির্বাচনটা না পিছায়। ছাত্র শিবিরের অভিযোগ, ছাত্রদল অর্থ ছড়ানোর পাশাপাশি লঙ্ঘন করছে আচরণবিধি। তবে এমন অভিযোগকে হাস্যকর বলছে ছাত্রদল। এই যে শঙ্কাটা তৈরি হয়েছে, এই শঙ্কাটা তৈরি হওয়ার পেছনে দায়ী কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের। পরে আমরা লিখিত অভিযোগে জানিয়েছি যে ক্লাসরুমে গিয়ে প্রার্থীর প্রচারণা এবং এখানে আর্থিক লেনদেনের একটি বিষয় ঘটেছে তো ছাত্রদলের পক্ষ থেকে। ব্যাপারটা একদম হাস্যকর। কেন বলবো,
যেখানে আমরা নিজেরাই জানি না এরকম ঘটনা, তারা অভিযোগ করেছে সেটাও জানি না, আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানলাম। আমি তাদের এই অভিযোগকে একদম সরাসরি উড়িয়ে দিলাম, এটা একটি মিথ্যা অভিযোগ। নির্ধারিত সময়ে নির্বাচন চান সাধারণ শিক্ষার্থীরা, তাদের অধিকার আদায়ে কাজ করবে এমন ছাত্র প্রতিনিধিকে বেছে নিতে চান তারা। নেতৃত্ব অবশ্যই ছাত্র বান্ধবী চাই, যে আমাদের নিয়ে কথা বলবে, আমাদের অধিকার নিয়ে। এমন কেউ আসুক যারা আমাদের চাহিদাগুলা বা আমাদের কথাগুলা বলবে। নির্বাচন কমিশন বলছে বিভিন্ন প্যানেলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছেন তারা। 16 অক্টোবর যে নির্বাচনের ডেট নির্ধারিত হয়েছে, ইনশাল্লাহ এই ডেটেই নির্বাচন হবে। নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। কয়েকটা বিষয়ে আমাদের নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আমরা সেগুলো দেখব। রাকসু নির্বাচনে 11টি প্যানেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট 247 জন, আর ভোটার রয়েছে 28,901 জন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আর এই নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, রাকসু নির্বাচন ঘিরে প্রচার প্রচারণা কেমন দেখছেন এবং শিক্ষার্থীরা প্রার্থীদের কাছে আসলে কি প্রত্যাশা করছে? দেখুন, রাকসুর নির্বাচন জমে উঠেছে বলা যেতে পারে, এবং প্রচার প্রচারণা সকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন ডিপার্টমেন্টে শিক্ষার্থীরা, বিশেষ করে যারা প্রার্থীরা রয়েছেন, তারা যাচ্ছেন, তাদের যে প্রচার প্রচারণী সেগুলো তারা চালাচ্ছেন। এবং এখন পর্যন্ত যেহেতু ক্যাম্পাসে শিক্ষার্থীরা প্রবেশ করা শুরু করেছে, আমরা দেখেছিলাম ক্যাম্পাসের যে গেটগুলো রয়েছে, অর্থাৎ প্রধান ফটকের সামনে আমরা দেখেছি প্রার্থীরা তারা দাঁড়িয়ে দুপাশ থেকে তাদের যে লিফলেটগুলো রয়েছে সেগুলো দিচ্ছেন, এবং সেই সাথে যে বড় দুটি রাজনৈতিক সংগঠন রয়েছে, ছাত্র সংগঠন রয়েছে, তাদেরকেও আমরা দেখতে পেয়েছি। এবং সেই সাথে প্রত্যেকটা প্রার্থী কিন্তু তাদের যে প্রতিশ্রুতি সেগুলো পুনর্ব্যক্ত করছেন। আমরা দেখছি অর্থাৎ তারা নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য তারা কি করবেন এবং অতীতে তারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কতটুকু ভূমিকা রেখেছিলেন সেই বিষয়গুলো শিক্ষার্থীদের তারা স্মরণ করিয়ে দিচ্ছেন এবং তাদের অবস্থানগুলো জানান দিচ্ছেন। সেই সাথে এখানে যে বিষয়টি দাঁড়িয়েছে যে রাকসু নির্বাচনটি যেহেতু 35 বছর পর অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনকে ঘিরে কিন্তু সকলের একটি আগ্রহ রয়েছে, আগ্রহের কেন্দ্রবিন্দু বলা যেতে পারে। সাধারণ শিক্ষার্থীরা যেমন উন্মুখ রয়েছে, সেই সাথে প্রার্থীরাও তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন নিজেদেরকে যোগ্য প্রমাণ করার ক্ষেত্রে। এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে সংকট বা সমস্যার কথা বলা যেতে পারে সেটি আবাসিক সমস্যা। এখানে 17টি আবাসিক হল রয়েছে, এছাড়া অধিকাংশ শিক্ষার্থীদেরকে বাইরে অবস্থান করতে হয়। এখানে আবাসন সংকটের বিষয়টি রয়েছে, সেই সাথে নিরাপত্তার যে বিষয়টি, বহিরাগত বিশ্ববিদ্যালয়ে 14টি গেট রয়েছে, 14টি গেট দিয়ে বহিরাগতদের অনুপ্রবেশ এখানে ঘটে থাকে, যার ফলে শিক্ষার্থীরা এখানে প্রায় দেখা যায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনার বা পরিস্থিতির সম্মুখীন হতে হয়। শিক্ষার্থী যে নিরাপত্তা সেটি এখানে একটি ইস্যু আছে। তো এখানে যে প্রার্থীরা যেটা রয়েছেন তারা বলছিলেন যে শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে পারবে এই ধরনের প্রতিনিধি তারা এবার নির্বাচিত করতে চান এবং কারো কথায় তারা প্লবিত হতে চান না। এবং সেই সাথে তারা বলছিলেন এখানে কথার ফুলঝুরি নয়, এখানে যারা বাস্তবে কাজ করতে পারবেন, শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবেন, এই ধরনের প্রতিনিধি তারা এবার নির্বাচিত করতে চান রাকসুতে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু থেকে সর্বশেষ। রাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মাগুরা শালিখায় মোটরসাইকেল ও 3 হুইলারের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সহ 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার রাত 10টার দিকে উপজেলার বলায় নাঘোষা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় শালিখার সিংড়া বাজার থেকে একটি 3 হুইলার আরপাড়ার দিকে যাচ্ছিল। পথে বলায় নাঘোষা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে 2 আরোহী ও 1 পথচারী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোটরসাইকেল আরোহী আবু হুরায়রা ও পথচারীকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর 3 হুইলার চালক পালিয়ে যায়। বৌদ্ধদের প্রবরণা পূর্ণিমায় কক্সবাজারে রামু হয়ে ওঠে ধর্মীয় সম্প্রীতির ভিন্ন এক উদাহরণ। প্রতি বছর রামুর বাকখালী নদীতে ভাসানো হয় কারুকার্য খচিত কল্পজাহাজ, যা দেখতে ভিড় করেন সব ধর্মের মানুষ। এবারও ব্যতিক্রম হয়নি। নদীতে ভাসছে হাতি, ময়ূর, ঘোড়া। আদতে এগুলো বাঁশ, বেত আর কাঠ দিয়ে তৈরি ছোট ছোট জাহাজের মতো, যেখানে শৈল্পিকভাবে দেয়া হয় প্রাণীর আদল। এবার বাকখালী নদীতে ভাসানো হয় 7টি কল্পজাহাজ। এসব জাহাজে চলে বৌদ্ধ কীর্তন। শত বছরের এই ধর্মীয় সংস্কৃতি পরিণত হয়েছে অসাম্প্রদায়িক উৎসবে।
সকল ধর্মের একটা মিলন মেলা হয়, এটা অনেকটা অসাম্প্রদায়িকতার একটা প্রতীক হিসেবে পরিগণিত হয়। প্রথমবার প্রবারণা পূর্ণিমাতে এই উৎসবটাতে অংশগ্রহণ করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা অনন্য নিদর্শন, অনন্য উদাহরণ, আমরা সেটা সারা বাংলাদেশে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। আয়োজকরা জানান, বিশ্ববাসীর কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে এভাবে জাহাজ ভাসানো হয় সাগর লাগোয়া নদীতে। জাহাজ ভাসার মাধ্যমে আমরা সারা পৃথিবীকে জুড়ে যে সহিংসতা তৈরি হচ্ছে, যে যুদ্ধ আয়োজন হচ্ছে, সেই যুদ্ধ যাতে বন্ধ হয় সেই বার্তাই দিতে চাই আমরা। অনুষ্ঠানে অংশ নিয়ে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, এই সম্প্রীতি ধরে রাখতে সব ধর্মের মানুষকেই সজাগ থাকতে হবে। এই যে সম্প্রীতি, সৌহার্দ্যের যে ঐতিহ্য, এটা আমরা লালন করি, আগামী দিনেও এটা আমরা লালন করতে থাকবো। কোনো দুষ্ট চক্র যাতে আমাদের ভালোবাসা, সহিষ্ণুতা, সম্প্রীতি নষ্ট করতে না পারে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এদিকে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানের পুরাতন রাজবাড়ি প্রাঙ্গণ থেকে হংসরাজের আদলে তৈরি মহারথ টেনে শহরের প্রধান সড়ক ঘুরেন বৌদ্ধরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।